দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম প্রফেশনাল MBBS পরীক্ষায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ষষ্ঠ স্থান অধিকার করা এক মেধাবী ছাত্রীর সাথে। তার নাম আসমাউল হোসনা। আসমাউল হোসনা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ডাক নাম তন্নি, আমি তন্নি বলেই সম্বোধন করি। তন্নি, আপনার ছোটবেলা থেকে ইচ্ছা হচ্ছে ডাক্তার হওয়ার? এমনি এমনি নাকি কোনো ইন্সপিরেশনাল পার্সোনালিটি দেখে? অনেকটা এমনি ছোটবেলা থেকে ডক্টর খেলতাম, তখন থেকে মনে হতো যে ডক্টর হব। তারপর যখন ক্লাস 5-এ পড়তাম তখন কাকা মেডিকেলে চান্স পেল। তারপর যখন কাকা আসতো বাসায় এসে গল্প করতো ওনার পড়াশোনা নিয়ে, ওনার বইয়ের ছবি দেখতাম, তখন মনে হতো যে আমি ডাক্তারই হব, এই পড়াশোনাগুলো আমি পড়ব এবং মানুষের সেবা করার একটা ইচ্ছা ছিল। মানুষের জন্য আমার অনেক মায়া। আপনার বাবা আপনাকে বলতেন যে মেডিকেল সায়েন্স অনেক কঠিন, তো তুমি সেখানে পড়তে যেও না, তুমি বরঞ্চ ভার্সিটির অ্যাডমিশনই দাও। তো বাবার কথাকে ডিফেন্ড করে কেমন করে আপনি এই প্রফেশনেই শেষ পর্যন্ত চলে আসলেন? আমাদের সেই গল্পটা শোনান। বাবা বলতেন যে তুমি এখানে যে পরিমাণ কষ্ট করে অনেক পাশ করে যাবা সাধারণভাবে, তার থেকে অনেক কম কষ্ট করে ভার্সিটি লেভেলে গেলে তুমি অনেক ভালো শাইন করতে পারবা। বাবা সবসময় ওই জিনিসটা দেখতেন যে আমি অনেক ভালো কিছু করতে পারবো, কিন্তু ওখানে গিয়ে আমি আমার মানসিক শান্তিটা পেতাম না, কারণ আমার সবটা পেশন এখানে ছিল, এই প্রফেশনটাতে। আর বাবাকে তখন আমি বোঝালাম যে বাবা, আমি ওখানে হয়তো পড়াশোনা করবো, কিন্তু আমার পড়াশোনার প্রতি মায়াটা থাকবে না। সো আমার যেটা পড়তে ভালো লাগে আমি সেটা পড়ি। তখন বাবা না করেন। মেডিকেলে লেখাপড়া আসলে খুব কঠিন, তো বিশেষ করে অ্যানাটমি আরও বেশি কঠিন, একদম কাঠখোট্টা। আমার কথা না, বাকি সবার কথাই। তো এই কঠিন অ্যানাটমি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হলো এবং আপনি এখানে অনার্স মার্কস পেলেন। তো এর পেছনে রহস্যটা কি? আমি যখন শুরু থেকে অ্যানাটমি পড়া শুরু করলাম তখন আমার কাছেও কঠিন লাগতো, কিন্তু যখন আমি দেখলাম যে এখানে অনেক ভালো বই আছে অনেকগুলো, যেখানে শুধু ছবি আছে, অনেক কিছু পাওয়া যায় ইন্টারনেটে, যে আমি আমার বডির প্রত্যেকটা সেকশন জাস্ট এরকমভাবে দেখতে পারছি যে এই লেয়ারটা উঠালে এরকম হবে, এই লেয়ারটা উঠালে এরকম হবে, তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। আচ্ছা, তাহলে এটা আমার বডিতে এইভাবে আছে, আচ্ছা এখানে এরকম একটু প্রবলেম হলে এটা এরকম আমার ব্যথা হবে, বা এরকম একটা দেখা যাবে যে আমার সমস্যা হচ্ছে। তখন মনে হলো যে ওয়াও, কি সুন্দর একটা জিনিস। আমার একদম বডি যেটা সবাই লিভ করতেছে প্রতিদিন, আমি সেটা নিয়ে পড়তেছি, সেটা জানতেছি, একটা লিভিং সিস্টেম। এটা মুখস্থ করতে আমার কষ্ট হয় না, কারণ আমি বুঝি যে আচ্ছা ঠিক আছে, এটা বডিতে এই জায়গাতে আছে, আমি এটা দেখলাম, তারপর এটা আমার ভিজুয়ালাইজ করে নিলাম, শেষ। এভাবে স্যার ভিজুয়াল পড়াশোনা করার মাধ্যমেই আসলে জিনিসটা আরও বেশি ইজি হয়ে গেছে। আর মুখস্থ করা লাগে তখন একটু কষ্ট হয়ে যায়। লেখাপড়ার ক্ষেত্রে আপনার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, যখন কোনো একটা জিনিস আপনি বুঝতে পারছেন না, সেটা হোক আপনার ফ্রেন্ডের কাছ থেকে কিংবা টিচারের কাছ থেকে, তখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখতেন। তো আমাদের সবার মনে একটা ধারণা আছে যে গুগলকে নেগলেক্ট করে, যে গুগল ডাক্তার, রোগী গুগল ডাক্তার দেখে আসে। কিন্তু আমি গুগলকে অন্যরকম করে দেখি, যে ওটা একটা অন্যরকম জায়গা। আপনি যাই লিখেই সার্চ দেন, সে আপনাকে কোনো না কোনো রেজাল্ট দেবে। আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে গুগলে সার্চ দিয়ে আপনি সব কিছু যেটা বোঝেন না সেটা খুঁজে পেলেন, তো ওখানে তো অনেক কিছু আসে। তো সেখান থেকে আপনি বুঝতে পারেন কেমন করে যে এটাই আপনার লাগবে, এটাই আপনার চাওয়াটাকে ফুলফিল করে? আমি যখন গুগলে কোনো কিছু সার্চ করি সবার আগে দেখি যে ওখানে ডেফিনেশনটা কী দেওয়া আছে। আমার টপিকের সাথে যদি ডেফিনেশনটা রিলেটেড হয় তখন আমি ওই ডেফিনেশনটা পিক করি। তারপর ওখান থেকে আমি ইমেজেসে যাই, ওখানে গিয়ে দেখি যে আচ্ছা ঠিক আছে, এই ছবিটা, অনেকগুলো ছবি আছে যেগুলো গুগলে নিটার থেকে দেওয়া বা ওরকম রিলেটেড ছবি, ওগুলো দেখলে তখন বোঝা যায় যে আমি একটা টপিকের আগে পিছনে যদি পড়ে রাখি তাহলে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে, এই টপিকটা এই রিলেটেড। তখন অনেকগুলো ছবির মাঝখান থেকে একটা ছবি পিক করা ইজি হয়। আবার গুগলে সার্চ করলে সাথে ভিডিওজও আছে, মাঝে মাঝে ভিডিও দেখা হয়। সো পড়ালেখাটা অনেক সহজ হয়ে যায়। যখন স্যারদেরকে আমরা সাধারণত অ্যাপ্রোচ করতে পারি না, স্যারদের সবসময় সময় হয় না, ফ্রেন্ডরা তো আমার মতোই, আবার বইয়ে সবসময় বই খুঁজে পাওয়া যায় না, বই খুঁজে পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে গুগল একটা অনেক অনেক হেল্পফুল একটা মাধ্যম। তন্নি, আপনি দেশের বাইরে ক্যারিয়ার করতে চান, হয়তো ক্লাব, ইউএসএমএলই অথবা এএমসি কোনো একটা বেছে নেবেন। একদম ফ্র্যাঙ্কলি বলেন তো, যে দেশে ক্যারিয়ার করার ইচ্ছা না হয়ে বাইরে কেন হলো? আমার প্রথমত মনে হয় যে মেয়েদের জন্য বাংলাদেশে অনেক ক্যারিয়ার করাটা অনেক ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের মানুষজন মেয়েদেরকে গাইনোকোলজিস্ট ছাড়া আর কোনো কিছুতে কল্পনা করতে পারে না।
আর আমি নিজে থেকে গাইনোকোলজিস্ট হতে চাই না। ওই জিনিসটাতে আমার ইন্টারেস্ট এখনও যদি আমি পড়িনি, তবুও আমার মনে হয় না যখন আমার কোনো ইন্টারেস্ট আছে। আরও অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, রিসার্চ করা যেতে পারে এরকম। কিন্তু বাংলাদেশের মানুষজন, আমি যদি ধরেন নিউরো মেডিসিন নিয়ে পড়লাম বা কার্ডিওলজি নিয়ে পড়লাম, তখন আমি জানি না আসলে কীরকম হবে বা এখানের স্কোপস কীরকম। তারপর আবার এখানে পড়ালেখার চান্স পাওয়াটা, একটা পোস্ট গ্রাজুয়েশন করবো, সেখানে গিয়ে টিকাটাও এন্ট্রান্স এক্সামগুলোও খুব কঠিন হয়ে যায়। তো আমার মনে হয় অতটুকু কষ্ট করে আমি বাইরে চলে যাই, পড়ালেখাটা অনেক ভালো করে করি, এবং ওখানে আমার অপরচুনিটিস অনেক বেশি। এই জন্য আপনি যখন আরও বড় হবেন তখন নিশ্চয়ই দেখবেন যে এই দেশেও আপনার জন্য অপরচুনিটি কম না। এদেশেও অনেক বড় বড় মেয়ে সার্জন আছে, এবং যদিও কম, এই কমের মধ্যে আপনি পায়োনিয়ার হয়ে যাবেন। তন্নি, আপনি হতে চান গুড ডক্টর, বেস্ট ডক্টর না। তো এটা সচরাচর সবাই যা চায় তার থেকে একটু আলাদা। তো এই গুড আর বেস্টের মধ্যে তফাৎটা কীরকম? যে আজকের বেস্ট ডক্টর, সেও একজন গুড ডক্টর ছিলেন একদিন। কিন্তু আমরা জানি যে একজন বেস্ট ডক্টর, তাকে সবাই অ্যাপ্রোচ করতে চায়, ওনার অনেক অনেক বিজি একটা স্ক্যাডিউল থাকে। আমার মনে হয় একজন ভালো ডক্টর হওয়ার জন্য আমাকে একজন ভালো লিসেনার হওয়া লাগবে। আমার পেশেন্টের সব প্রবলেমস আমাকে ভালো করে শোনা লাগবে। কিন্তু আমি যদি এমন বিজি একজন পার্সন হয়ে যাই যে আমার প্রত্যেকটা সময়ের অনেক বেশি মূল্য, তখন আমি আমার পেশেন্টকে হয়তো ততটা সময় দিতে পারবো না। তো আমার মনে হয় যে আমি একজন ভালো ডক্টর হই, আমি আমার পেশেন্টের রিকোয়ারমেন্টস ফিল আপ করি, আমি তাদের কথা শুনি, তাদেরকে সেরকমভাবে সেবা দিই যে সেবাটা তাদের দরকার। না এরকম না যে আমি বেস্ট ডক্টর হয়ে গেলাম, আমার খুব ডিমান্ড হয়ে গেল বা আমি অনেক এরকম না। ঠিক আছে, আপনি যদি গুড ডক্টরই হন তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি বেস্ট ডক্টর হয়ে গেছেন। আপনার মনে একটা প্রশ্ন খুব ঘুরপাক খায় যে হাউ ক্যান পিপুল বিকাম এ ডক্টর অনলি বাই রিডিং বুকস। এই ব্যাপারটা নিয়ে আপনার মতটা কেমন? আসলে কথাটা সত্য, আপনার ভিউটা কি? হ্যাঁ, আমার মনে হয় যে একজন শুধু বই পড়ে কীভাবে ডক্টর হতে পারে। আসলে বই পড়ে তো ডক্টর হওয়া পসিবল না। আমরা এই যে থার্ড ইয়ারে উঠলাম, এখন থেকে আমরা ওয়ার্ডে যাচ্ছি, পেশেন্টদের সাথে অনেক এক্সপোজ হচ্ছি, এখন আমরা শিখছি। এখানে বইয়ের অনেক বড় একটা রোল, যেটা আমি কয়েকদিন ভাবলাম যে আসলে একটা কথা আছে যে হোয়াট মাইন্ড ডাজন্ট নো আইস কান্ট সি। সো এই জন্য আমাদের পড়ালেখাটা করা দরকার, এই জন্যই আমরা মেনলি বইটা পড়ি। কিন্তু শুধু বই পড়ে যে ডক্টর হয়ে যাব এরকম না। প্র্যাকটিক্যাল নলেজ থাকা মেডিকেল লাইফে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ আসমাউল হোসনা তন্নি। আপনার আগামী দিনের জন্য শুভকামনা। আপনি যদি বিদেশে ক্যারিয়ার করেন তাও দেশের কথা মনে রাখবেন, সেই আশাই ব্যক্ত করি। আপনাকেও ধন্যবাদ স্যার, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।